অদ্যপ্রান্ত বাঙালির মনের কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। প্রাণের ঊর্জা শক্তির জাগরণে রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান। প্রত্যেক দিন কেন বলুন তো এই রাজনৈতিক বাদ বিতণ্ডাদি শুরু হবে? বিরোধীরা যাই মনে করুন, বিজেপি, সিপিএম, কংগ্রেস, যে যাই মনে করুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনের মাটিতে দাঁড়িয়ে পিয়ানোর আঙুল জানান দিচ্ছে যে রাজ্যের মানুষ ভালো আছেন। এটা একদম বাস্তব যে বাইরে আমরা যখন যাই তখন ঘরের কোন্দলকে দূরে সরিয়ে রেখে আমরা যে ভালো আছি সেটাকে আমরা সামনে প্রকাশ করতে চাই। এটা তো গেল বাইরের মানুষের কাছে পশ্চিমবঙ্গের ভাবমূর্তিকে তুলে ধরার কাজ। আর লন্ডনে গিয়ে কতটা কি সুফল আসলো সেটা আগামী দিনে অবশ্যই বাস্তবতার মাটিতে বলবে। আর বিজেপি, সিপিএম তারাও অবশ্যই সমালোচনার দৃষ্টিভঙ্গিতে তারা যদি কিছু ভালো হয় তাহলে তা নিয়ে প্রশংসা করবে, আর না হলে সমালোচনা করবে। এটা একদম স্বাভাবিক ছবি। কিন্তু আমরা শুরু করব হচ্ছে ভাটপাড়া দিয়ে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় পিয়ানোতে আঙুল দিয়ে একেবারে রবীন্দ্রনাথের সেই প্রাণমুগ্ধকর একটি গান প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে করছেন, ঠিক সেই সময় ভাটপাড়াতে কিন্তু গুলি চলল, আর গুলিতে এক ব্যক্তি আহত হলেন। পুলিশ গ্রেপ্তার করলো দুজনকে। কিন্তু এটা খবর নয়। আপনি আমাকে ভাবতে পারেন যে কাঁচরাপাড়া, নৈহাটি, জগদ্দল, ভাটপাড়া, কাকিনাড়া এইসব জায়গায় গুলি চলবে আর মানে এটা কোনো নতুনত্ব খবর, তাই কি? একেবারেই তাই নয়। ব্যাপারটা হচ্ছে এখানেই যে এই গুলি চলাকে কেন্দ্র করে একটা পারসেপশন তৈরি হলো। এই পারসেপশনটা হচ্ছে শাসক দলের পারসেপশন। কি পারসেপশন? এবং এই যে শাসক দলের একটা পারসেপশন, এই কারণের জন্যই বিরোধীরা বারবার করে অভিযোগ করছেন যে তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। অর্থাৎ টুটি টিপে ধরে বিরোধী রাজনৈতিক শক্তিদেরকে এই রাজ্যে প্রতিদিন খুন করা হচ্ছে, অর্থাৎ বিরোধী রাজনৈতিক কণ্ঠ খুন হচ্ছে। এটা হচ্ছে বিরোধীদের অভিযোগ। কেন আমি বলছি? তার কারণ ওই এলাকার বিধায়ক সোমনাথ শ্যাম তিনি পরিষ্কার বলে দিলেন যে গুলি চালিয়েছে অর্জুন। নিশ্চয়ই দেখাতে হবে আপনাদের যে কি বলেছেন সোমনাথ শ্যাম। আগে একবার দেখাই আপনাদের কি বলেছেন ওই এলাকার বিধায়ক তৃণমূল নেতা সোমনাথ শ্যাম। শুনুন। আমাদের একটি ছেলেকে অর্জুন সিং নিজে হাতে আর্মস নিয়েছে, গুলি চালিয়েছে, একটি ছেলে ইনজিওর্ড হয়েছে। দুটো সাধারণ মানুষ যারা মিলে কাজ করে তাদের মারধর করছিল মজদুর ভবনের দুটি ছেলে, বিট্টু আর লিব্রা বলে। তারা মারধর করার সময় তারা পাড়ায় খবর দেয়, তার ছেলে তার লোকজনরা আসে তাকে ছাড়িয়ে নিতে। এর মধ্যে পুলিশ এসে যায়। পুলিশ এসে যাওয়ার পরে পুলিশ তাদের রেস্কিউ করে বার করার জন্য ভিতরে যায়। ইতিমধ্যে অর্জুন সিং গোটা 50 লোক নিয়ে হাতে লাঠি, সোডা, বাঁশ নিয়ে তিনি তাড়া করে এবং ওপেন ফায়ার আর্মস চালায়, গুলি চালায়। সেই গুলিতে সাদ্দাম বলে একটি ছেলে, সে ইনজিওর্ড হয়েছে, পায়ে গুলি লেগেছে। গোলঘর থেকে তাকে ট্রান্সফার করা হয়েছে। এখন সে অন্য হসপিটালে যাচ্ছে, খুব আশঙ্কাজনক অবস্থায় আছে। মিলের ভিতরে কোনো না কোনো মজদুরদের মধ্যে ঝামেলা আছে, মেঘনা জুট মিল। এই বাইটটাকে যারা খুব সাধারণ বাইট বলে একবার শুনে নিলেন, মানে একটা গ্লিমস শুনে নিলেন, তা নয়। আমি এর একটু ব্যাখ্যা করি। এই যে মেঘনা জুট মিল, এই জুট মিলের মধ্যে একটা গন্ডগোল হয়েছে। তার মানে জুট মিলের ভেতরে গন্ডগোলের সঙ্গে সরাসরি কোনো রাজনীতির যোগ নেই, হয়তো আপাতভাবে ধরে নেব দুটো ইউনিয়নের মধ্যে গন্ডগোল হয়েছে। তাদেরকে বিট্টু এবং লিব্রা এদেরকে মারধর করা হচ্ছে। এটা আমার ইনফরমেশন নয়, আপনারা একটু আগে ইয়ার হতে দেখলেন সোমনাথ শ্যামের বক্তব্য। এরপর সোমনাথবাবু কি বলছেন যে ওই এলাকায় পুলিশ আসলো এবং এই দুজনকে রেস্কিউ করবার জন্য তারা মিলের ভেতরে ঢুকে গেল। কোন মিল? মেঘনা জুট মিলের মধ্যে তারা ঢুকে গেল। এবার এই মেঘনা জুট মিল থেকে যখন বেরিয়ে আসছিল পুলিশ তাদেরকে রিকভারি করে নিয়ে, ঠিক তখন অর্জুন সিং, এটা অভিযোগ সোমনাথ শ্যামের যে অর্জুন সিং তার লোকজন নিয়ে সেখানে পৌঁছন এবং অর্জুন সিং সরাসরি গুলি চালায়। এটা অভিযোগ কার? সোমনাথ শ্যামের। পাল্টা ডেফিনেটলি সাংবাদিকরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবেন। বর্তমানে বিজেপিতে থাকা ওই ব্যারাকপুর অঞ্চলের প্রবাদ প্রতিম নেতা, রাজনৈতিক দলের ম্যাক্সিমাম হোল্ড যার হাতে রয়েছে বলে দাবি করেন সেই অর্জুন সিং। কি বলছেন তিনি শুনব। সোমনাথ শ্যাম এবং সোমনাথ শ্যাম অভিযোগ করছে যে আপনি গুলি চালিয়েছেন। ওটা সিসিটিভি ক্যামেরা তো আছে, আমি গুলি চালিয়েছি, পুলিশের লোক ছিল, সবাই তো দেখেছে কে গুলি চালাচ্ছে কে না গুলি চালাচ্ছে। এই নমিতকে যেভাবে 4 অক্টোবরে এরকম ঘটনা ঘটেছিল, আজকে এরকম ঘটনা ঘটালো। এই নমিত সিংকে দিয়ে ওরা চাইছে, নমিত সিংকে বলির পাঠা করছে এরা, আর কিচ্ছু নয়। আমাকে গুলি চালাতে হবে এরকম কোনো, সে অত আমার দিন খারাপ হয়ে যায় নাকি আমাকে পার্সোনালি গুলি চালাতে হবে।
অর্জুন সিং দুপুরের দিকেই চ্যালেঞ্জ করেন যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, তিনি সংখ্যা উল্লেখ করেন 15টা মতো সিসিটিভি ক্যামেরা ওই মেঘনা জুট মিল এলাকায় রয়েছে এবং সেখানে গুলি চালানোর কোনো ছবি ধরা পড়েছে কিনা উনি জানতে চান। উনি বলেন যে আমি, আমার সঙ্গে থাকা আমার সিকিউরিটি ফোর্স এবং আমার সঙ্গে থাকা লোকজন কাউকে যদি গুলি চালাতে দেখা যায় তার দায়ভার উনি নেবেন। কিন্তু সোমনাথ শ্যাম বলে দিচ্ছেন যে গুলি চালিয়েছে অর্জুন সিং। কিসের ভিত্তিতে বলছেন এটা প্রশ্ন সোমনাথ শ্যামের কাছে, তিনি কি তার ক্ল্যারিফিকেশন দিয়েছেন? এক। দ্বিতীয়ত, পুলিশ সেই সিসিটিভি ফুটেজ দেখে, অর্থাৎ 15টা ক্যামেরার 15টা অ্যাঙ্গেল থেকে নেওয়া ছবি যেটা দাবি অর্জুন সিংয়ের, সেই ছবিতে কোথাও অর্জুন সিংকে গুলি চালাতে দেখা যাচ্ছে। যদি এরকমটা হয়, আমরা ঠিক আরজিকর কাণ্ডে দেখেছিলাম না, পুলিশ নীল টিক দিয়ে লাল টিক দিয়ে মানুষকে চিহ্নিত করে করে একজন আইপিএস অফিসার তিনি বসে পয়েন্ট আউট করছেন যে এই ব্যক্তি এই ব্যক্তি এই। তাহলে এখনো পর্যন্ত ব্যারাকপুর পুলিশ কমিশনারেট কি এরকম কোনো প্রেস কনফারেন্স করে, অন্ততপক্ষে জেলা রিপোর্টারদেরকে ডেকে এরকম কোনো প্রেস কনফারেন্স করতে পেরেছে যেখানে দেখা যাচ্ছে অর্জুন সিং অথবা অর্জুন সিংয়ের সঙ্গে থাকা কেউ গুলি চালাচ্ছে? দেখাতে পারেনি। যদি দেখাতে পারে আমি কান ধরেই অনুষ্ঠানের এই টেবিলে আমি ক্ষমা চেয়ে নেব। দেখাতে পারেনি। কিন্তু তৎসত্ত্বেও কি হয়েছে, তিনবার দুবারের নোটিশ মেলে তার পাল্টা জবাব অর্জুন সিংয়ের, এবং শেষমেশ 3বারের বার পুলিশ পৌঁছে গেল অর্জুন সিংয়ের বাড়িতে, যেখানে তারা একটা নোটিশ চিপকে দিয়ে আসলো যে অর্জুন সিংকে হাজির হতে হবে থানায়। ঠিক এইখানে দাঁড়িয়ে সেই ছোট্ট ইংরেজি শব্দ একটা প্রি পারসেপশনের প্রশ্ন আসছে। তাহলে দলের বিধায়ক বা প্রভাবশালীরা যা বলবেন সেটাই মেনে কি পুলিশ চলবে? সেই মেনেই কি পুলিশ কাজ করবে? পুলিশের মুভমেন্ট কি তাই মেনেই হবে? আসুন এই নিয়ে আলোচনা করব। আমাদের স্টুডিওতে যারা আজকে রয়েছেন আমি পরিচয় করে দিই। প্রত্যেকেরই মুখ চেনা, বহুবার প্যানেলে তারা আমাদের সঙ্গে থেকেছেন। আমি স্বাগত জানাবো প্রথমেই শাসক দলের পক্ষে পেশায় আইনজীবী সুকন্যা আমাদের সঙ্গে এসেছেন, আমাদেরকে ধন্য করেছেন। উনি ব্যাখ্যা করবেন যে এই যে সোমনাথ শ্যামের বক্তব্য তার সায়েন্টিফিক ক্ল্যারিফিকেশন কি। দ্বিতীয়ত আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র দীপ্তিমান বোস, লেখক, অবশ্যই আমার খুব ভালো লাগার লেখক, সঙ্গে কবি, পাশাপাশি বিজেপি নেতৃত্ব। তিনিও ব্যাখ্যা করবেন যে অর্জুন সিং গুলি চালাননি বা বিরোধীদের উপর কি চাপ আসছে। কারণ এই চাপ প্রসঙ্গে বলতে হয় যে আজকেই কিন্তু বারুইপুরে শুভেন্দু অধিকারীর সভা পুলিশ গতকাল নাকচ করে দিয়েছিল, অর্থাৎ অনুমতি দেয়নি। সেখানে আজকে হাইকোর্টের দরবার হতে হলো এবং তার পরবর্তীকালে অনুমতি পাওয়া গেল যে বেশ কিছু কন্ডিশন বিচারপতি দিয়েছেন, সেই কন্ডিশনের ভিত্তিতে বারুইপুরে সভা হলো। তৃতীয়ত আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন বামপন্থী গৌরব মজুমদার, বাম মুখপাত্র, সিপিএম নেতা। গৌরবকে স্বাগত জানাই। টিম করে টিকে থাকা একজন কাউন্সিলরকেও আজকে গৌরবরা হারিয়ে ফেলেছে এবং সেখানে মন্ত্রী দাবি করছেন যে এই রাজ্য তো বিরোধী শূন্য। আপনি বুঝুন সেই পারসেপশন, বিরোধী শূন্য করে দেওয়ার পারসেপশন। বিরোধীরা কেউ নেই, একমাত্র উত্তর দমদমের কাউন্সিলর আজকে তৃণমূলে যোগ দিয়েছেন। কি ব্যাখ্যা গৌরব করবেন, সঙ্গে অবশ্যই জগদ্দলের এই ব্যাখ্যা তো থাকবেই। আমরা যার কাছ থেকে টেকনিক্যাল ইস্যুগুলো আমরা আলোচনা করতে পারবো, এবং প্রথম আজকের আমাদের বক্তা হবেন অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা শুধু নয়, একাধিক প্যানেলে উপস্থিত থাকে এবং রাজ্যের এই সমস্ত ঘটনাগুলোকে যিনি খুব কাছ থেকে ক্লোজলি মনিটর করেন এবং অবজার্ভ করেন। এবং পাশাপাশি আমি বলে রাখি, আজকে এক জায়গায় দেহ উদ্ধার করতে গিয়ে পুলিশের মাথা ফাটলো, একাধিক জায়গায় পুলিশের উপর। কিন্তু তার আগে আমি দ্রুত দেখাই যে ভাটপাড়া একটা যৌতুকগৃহের মতো। কেন, তার তথ্যাবেজ আপনাদের সামনে তুলে ধরবো। দেখুন, এটা যে নতুন ঘটনা তা নয়। দেখুন, এই হচ্ছে যে ঘটনা ঘটছে তার সিসিটিভি। দেখুন, 29/5/2024 আমরা শুরু করছি ঠিক 1 বছর আগের থেকে। বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমাবাজি। ভাটপাড়ায় 2/6/2024 অর্থাৎ গত জুন মাসে বোমা বিস্ফোরণে কাঁপলো ভাটপাড়া এলাকা। 5/6 অর্থাৎ ওই মাসেরই ঠিক 3 দিন পর ভাটপাড়ায় বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হলো এবং সেই বোমার দাগ দেখাচ্ছেন বাড়ির নাগরিক। ভাটপাড়াতে 3/7 ঠিক তার 1 মাসও কাটলো না, তার মধ্যে আবার উদ্ধার হলো 2টো তাজা বোমা। 20/7 অর্থাৎ ওই ঘটনার পর 1 মাস পেরোতে না পেরোতেই আবার বোমাবাজির আতঙ্ক ভাটপাড়া এলাকা জুড়ে। আমি এটা গত বছর 2024 সঙ্গে ঠিক 2 মাসের মধ্যে আবার 12 সেপ্টেম্বর 2024 ব্যাগের মধ্যে উদ্ধার হলো একাধিক তাজা বোমা। সঙ্গে সঙ্গে কি প্রিয়াঙ্গু পাণ্ডের বাড়ির সামনে বোমা উদ্ধার। ভাটপাড়া ঘটনা ঘটলো 12/9 অর্থাৎ সেপ্টেম্বরের 2024-এ। 13 নভেম্বরে তখন কি হলো, বোমাবাজিতে লন্ডবন্ড চায়ের দোকান এবং সেখানে একাধিক ব্যক্তি আহত হলো। আর সঙ্গে আমরা 26/3 অর্থাৎ
আজকের খবর দেখাচ্ছি, জগদ্দল মেঘনা মোড়ে বোমাবাজি, গতকাল রাতের ছবি, গুলি চলা এবং 27/3 ছবি, জগদ্দলের আটচালা এলাকায় বোমাবাজির ছবি। আমি এক এক করে যাব, কিন্তু আমি প্রথম বলেছি শুরু করব অরিন্দম দাকে দিয়ে। অরিন্দম দা, এই যে একটা পুলিশের উপর সবসময় একটা চাপ থাকে, আমার কিছু ব্যক্তিগত পুলিশকর্তা যারা আমার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক, তারা বলেছেন প্রচুর পরিমাণে রাজনৈতিকভাবে প্রেসারে তাদের কাজ করতে হয়। এমনকি কোনো অপরাধীকে গ্রেপ্তার করার পর কাউন্সিলরের ফোন যেন না আসে, তার জন্য থানার পুলিশকে তটস্থ থাকতে হয়। এই যে বাস্তব পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে কি পুলিশের উপর মানুষের ভরসা কমছে, যে কারণের জন্য ডেড বডি উল্লেখ করতে গেলে একজন আইপিএস পদমর্যাদার কর্তার মাথা থেকে রক্ত পড়ে? দেখুন দেবাশিস বাবু, আপনি যে প্রতিবেদনটা দেখালেন, পাশে যদি আপনারা ভাটপাড়া বা কিছু না জানাতেন তাহলে মনে হতো এটা বাংলাদেশে কোনো একটা গণ্ডগোল, এবং অন্যান্য চ্যানেলও বিভিন্নভাবে দেখাচ্ছে। এটা আমাদের খুব দুর্ভাগ্য। আর আপনি যে বলছেন, দেখুন আমি কংগ্রেস আমলে চাকরি করেছি, সিপিএমের আমলেও চাকরি করেছি, তৃণমূল আমলে চাকরি করেছি। আর যেহেতু আমার নর্থ 24 পরগনা বাড়ি, অতএব স্বাভাবিক কারণে মিস্টার তরিৎ তোপদারের আমল থেকে শুরু করে সমস্ত জায়গাতে আমি খুব ভালোভাবেই জানি, কারণ নকশাল আমলটার সময় আমি তখন রামকৃষ্ণ মিশন খড়দার পড়াশোনা করছি। এবার আপনাকে একটু বলছি, আচ্ছা আপনি দেবাশিস বলতে পারেন, কমিশনারেট ব্যারাকপুর যখন সৃষ্টি হয় প্রথম গিয়েছিল মিস্টার সঞ্জয় মুখোপাধ্যায়, আপনার বোধহয় মনে আছেন, হুই সঞ্জয় মুখোপাধ্যায়, অত বড় ভালো আইপিএস অফিসার নিয়ে ব্যর্থ হয়ে ফিরে চলে আসে। তার অপরাধ, ব্যারাকপুর স্টেশনের সামনে যে অসভ্যগুলো করছিল উনি সিরিয়াস অ্যাকশন নিয়েছিলেন, বদলি। ব্যারাকপুরে উনিও ব্যর্থ হয়ে ব্যাক করেছেন। তার পরবর্তীকালে আপনি দেখুন, আমি চাকরি করেছি, অলোক রাজুরিয়া, উনি বদলি হয়ে গেছেন, এখন নতুন এসছেন। ইনস্পাইট অফ দিস যে ঘটনাগুলো দেখাচ্ছেন, অর্জুনবাবু ঠিক কথা বলেছেন, যে সিসিটিভি রয়েছে, টাওয়ার লোকেশন রয়েছে, দ্য পার্ট অফ ইনভেস্টিগেশন। যিনি বলছেন যে দল বল নিয়ে গেছেন, এগুলো কোনো ভ্যালুই নেই, কারণ তদন্ত যদি ঠিক মতো হয়, সত্য জিনিসটা যদি প্রমাণিত হয়, পুলিশ যদি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আজকে তদন্ত করে, যদি অপরাধী হয় তাহলে তার পানিশমেন্ট হবে। কিন্তু আপনাকে বলে দিই, পানিশমেন্টের অবস্থা ভয়ঙ্কর। আমি গতকালকে পরশু দিনে হাইকোর্টে একটা অর্ডার পড়ে আমি আপনার শোনাবো। দর্শকবৃন্দ যারা আপনারা শুনছেন, আপনারা শুনে রাখবেন যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রিমার্ক পাস করেছে পুলিশ সম্পর্কে, তাতে এদেরকে ইমিডিয়েট ডিসমিস করে দেওয়া দরকার। আমি পরবর্তীকালে, আর আপনি বলছেন আজকে, সত্যিই তো খুব খারাপ লাগছে যে আজকে আমাদের পুলিশের কি নেই বলুন তো। স্টেট পুলিশ, আপনি জানেন, হোল ইন্ডিয়ার মধ্যে স্টেট সিকিউরিটি কমিশন ইন দ্য ইয়ার 2022-তে মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন। পরবর্তীকালে কি করেছেন, স্টেট লেভেল পুলিশ কমপ্লেন অথরিটি আপনি কি করেছেন, 24/7/2025 সৃষ্টি করেছে, কোনো স্টেটে করেনি। আপনি দেখুন 2022 পরে মৃত্যু, ক্রাইম, মানুষের প্রতি আজকে অত্যাচার হচ্ছে, যেগুলো মেয়েগুলো আজকে অত্যাচার হচ্ছে, আজকে খুন করার পরে, ধর্ষণ করার পরে আগুনে পুড়িয়ে আজকে ডিসঅ্যাপিয়ারেন্স অফ এভিডেন্স করে দিচ্ছে। হোয়াট ইজ দ্য মিনিং? মিনিং হচ্ছে আইন যে আজকে তদন্ত করছে, সে তদন্ত একেবারে সর্বনাশ করে দিচ্ছে। আমি আপনাকে বলছি, কারণ তদন্ত আমরাও জানি, তদন্ত আমরাও করেছি, কিন্তু দিস ইজ দ্য পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন। যেভাবে ইনভেস্টিগেশন করার স্টার্টিংয়েই আজকে এমএলএ বলে দিচ্ছে, রাম শাম বলে দিচ্ছে কি করতে হবে, এটা কি আজকে তদন্ত বলছে? পরবর্তীকালে আমি আপনাকে আর একটু বলব না, পুলিশ কি এখানে আনেবল তদন্ত করতে, মানে পুলিশের অক্ষমতার কথা বলবেন, নাকি পুলিশের উপর প্রেসার থাকছে? কারণ দেখুন, আমাদের দেবাশিস বাবু, আমি আপনাকে বলি, আমার 22 বার বদলি হয়েছে, 22 বার। কেন আমাকে বদলি করা হয়েছিল? কেন আমাকে মালদা থেকে শুরু করে, কোচবিহার থেকে শুরু করে, উত্তর দিনাজপুর থেকে শুরু, কোথায় না বদলি করা হয়েছে? কেন? আমি ইললিগাল অর্ডার শুনিনি। আমাকে বলা হচ্ছে এই করতে হবে, আমি করব না, কারণ আমার একটা নিজস্ব সত্তা আছে, আমার নিজস্ব একটা নিরপেক্ষতা আছে, আমার নিজস্ব একটা আদর্শ বোধ রয়েছে। অতএব আমি মানব না। আমি চোখের সামনে দেখছি রিভলভার নিয়ে যাচ্ছে, আমাকে এসপি বলবো কি ডিআইজি বলবো, আমি মেনে নেবো, যার জন্য আমার আজকে ট্রান্সফার হচ্ছে। সো আই ডোন্ট বদার ফর দিস। আমি 60 বছর চাকরি করব, আমি বেতন পাবো, আমাকে ওসি থাকতে হবে, আর টাকা কড়ি কামাতে হবে, আর রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় চাকরি করতে হবে। আই এম দ্য লাস্ট পার্ট, আই এম রেডি টু ফিল দ্য এনি কনসিকুয়েন্সেস। অতএব এই মানসিকতা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে বহু পুলিশ অফিসার আছে। আপনি ব্যক্তিগতভাবে আমি জানি, অনেক অফিসার ইন্সপেক্টর আছে, ক্যালকাটা পুলিশ আছে, বেঙ্গল আছে, অনেকে কান্না করে দেবাশিস বাবু, অনেকে আজকে বলতে চাচ্ছে যে আজকে যদি অন্য চাকরি চেতাম আমরা চলে যেতাম। হ্যাঁ, আপনি যেটা বলেছেন শেষ করি, সত্যি কিন্তু আজকে আমাদের মধ্যে অনেক ভালো ভালো পুলিশ অফিসার আছে, অনেক ভালো ভালো আইপিএস অফিসার আছে, কোথায় যেন একটা স্ট্যান্ড স্টিল হয়ে যায়। একদম এই কারণের জন্যই কি মানুষের বিশ্বাস নেই? আমি মানে একটা গ্লিমস দেখাই দুর্গাপুরের, যে ঘটনাটা আমি বলছিলাম অরিন্দম বাবুর কাছে যাওয়ার আগে। আজকে একটি মানে মৃতদেহ উদ্ধার করতে গেছে, এরকম নয় যে দুটো গোষ্ঠীর মধ্যে লড়াই হচ্ছে, মারামারি হচ্ছে, পলিটিক্যাল ক্ল্যাশেস হচ্ছে, তা নয়। একটি মৃতদেহ উদ্ধার করতে গিয়ে আইপিএস অফিসার তার মাথা ফাটলো।
এই যে ঘটনা যেটা আমরা দেখতে পাচ্ছি, দুর্গাপুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি আজকে, পাণ্ডবেশ্বরের এই ঘটনা, পুলিশের মাথা ফাটলো ইটের ঘায়ে। আমি সুকন্যার কাছে আসবো। সুকন্যা, পুলিশ এই যে আমি শুধু বারুইপুরের ঘটনাটা যদি ধরি, এখানে তো পুলিশ একটা মানে পারসেপশনে অর্জুনের পেছনে দৌড়লো, কিন্তু পুলিশের কাছে কি এভিডেন্স রয়েছে? আপনি আইন পেশার কাজ করেন, পুলিশের কাছে এভিডেন্স একটা বড় বিষয়, এটা আপনিও জানেন, আপনাকে বলার জায়গা নেই। কিন্তু এই যে বারুইপুরে শুভেন্দু অধিকারীর সভা, আমরা কি দেখলাম? শুভেন্দু অধিকারীর সভাতে পুলিশ অনুমতি দিল না। কেন পুলিশ অনুমতি দিচ্ছে না? কারণ পুলিশ বলছে অনেক পরিমাণ লোক আসবে, সেখানে যদি কোনো বিশৃঙ্খলা হয় সেটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব পুলিশ নিতে চাইছে না বা পারবে না। তারা বলছে আমরা এই ক্ষেত্রে অপারগ। একটা রাজ্যের পুলিশ, যাকে নিয়ে গর্ব করছেন মুখ্যমন্ত্রী, তিনি নিজে পুলিশ মন্ত্রী, অর্থাৎ পুলিশের উপর তার অবজারভেশন সব থেকে বেশি, তার মনিটরিং সব থেকে বেশি, স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে কখনো কখনো তুলনা করছেন। সেখানে সেই পুলিশ একজন রাজ্যের বিরোধী দলনেতার একটি সভা, সেটাকে নিরাপত্তা দিতে পারবে না, এটা কতটা রাজ্য পুলিশের কাছে লজ্জার। এবং ঠিক এই যে লজ্জা শব্দটাকেই ব্যবহার করে আজকে বিরোধী দল তারা কোর্টে গিয়েছিল, কোর্ট তো সবার অনুমতি দিয়েছে। পাশাপাশি এই যে ভাটপাড়ার যে ঘটনা, সেখানে আপনি কি বলবেন? মানে পুলিশের কাছে কি এভিডেন্স আছে যে অর্জুন সিং গুলি চালিয়েছে, নাহলে তাকে বারবার করে নোটিশ করা হচ্ছে কেন? অর্জুনবাবু একটু আগে বললেন যে আমরা জানি অর্জুনবাবু ভাটপাড়া একজন খুব প্রভাবশালী ব্যক্তি, এবং উনি নিজেই বললেন আমার কিন্তু কখনো গুলি চালাবার দরকার পড়ে, মানে আমার কখনো গুলি চালাবার দরকার পড়ে না। বাকিটা আমি আর বলতে চাই না, বাকিটা যারা টিভির দর্শক তারা ওই ফিলিং দ্য ব্ল্যাঙ্কস যেটা আছে ওটাকে পূরণ করে নেবেন। অতএব ওনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে। উনি বললেন যে ওখানে 15খানা সিসিটিভি ছিল। এবার দেখুন, সিসিটিভির ফুটেজগুলো নিশ্চয়ই পুলিশ সংগ্রহ করবে। আমি একজন স্টেটের একটা পোস্ট হোল্ডার, মানে ক্রিমিনাল সাইডে হাইকোর্টের। আমার যেটা অভিজ্ঞতা, যে কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশ যথেষ্ট পরিমাণে দক্ষতার সাথে এখানে কাজ করছে। প্রত্যেকটা পরিপ্রেক্ষিতেই তারা প্রচণ্ড এমনভাবে কাজ করছে যে প্রত্যেকটা কেস অত্যন্ত সুন্দরভাবে সলভ করা হচ্ছে। আপনারা রিসেন্ট যে কেস রিপোর্টগুলো আছে সেগুলো দেখে নেবেন, যদি না থাকে পরে আমরা দিয়ে দেবো। এখানে হয়তো অনেকে প্রতিবাদ করতে পারে, আমরা দিয়ে দেবো, সাজিয়ে দিয়ে দেবো। উদাহরণস্বরূপ টিভিতে বলতেও পারেন। নিশ্চয়ই এই যে পক্সো ক্ষেত্রে যে কেসগুলো হচ্ছে, 1 মাস, কোনোটা 1.5 মাস, কোনোটা 2 মাসের মধ্যে সবকটা সলভ হয়ে যাচ্ছে। এবং আরজি করের ক্ষেত্রে আমরা দেখেছি কলকাতা পুলিশ যাকে অ্যারেস্ট করেছিল, যাকে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে ধরেছিল, পরবর্তীকালে তাকেই সিবিআই তাকেই আসামির কাঠগড়ায় দাঁড় করালো, এবং তাছাড়া অন্য কোন রকম তথ্য প্রমাণ সিবিআই করতে পারলো না। এবার শুনুন, আরে হ্যাঁ, খুব ভালো কথা। আরে সেটা তো সিবিআই, কলকাতা পুলিশের কিছু করার নেই। সেখানে যদি ইনভেস্টিগেশনে কোনো অসুবিধা হয়ে থাকে সেটা সিবিআই সাথে আপনারা বলবেন, বা তাদের এখানে কাউকে ডেকে নিয়ে আসবেন। আমি কলকাতা পুলিশ আর বেঙ্গল পুলিশের কথা বলছি। এখানকার এই যে কনভিকশন রেটটা এতটাই ভালো আছে যে আমরা দেখি ভারতবর্ষের অন্যান্য জায়গার থেকে কলকাতা এবং পশ্চিমবঙ্গে কিন্তু আমরা অনেক সেফ আছি। আমরা যে এত গলার জোর করে চিৎকার করে কথা বলতে পারছি, সরকারের এগেনস্টে যে কথা বলতে পারছি, সেটা কিন্তু এটা পশ্চিমবঙ্গে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন কোথাও সরকারের বিরুদ্ধে কথা বলা যায় না। নিশ্চয়ই বলা যায় না, আমরা শুনি না। আপনারা যারা চিৎকার করেন টিভি চ্যানেলে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে, তারা একবারও কখনো আঙুল দিয়ে তুলতে পারেননি অন্য কোনো সরকারের বিরুদ্ধে, কারণ সেই সাহসটা আপনাদের হবেই না। নিউটাউনের মতো শহর কলকাতায় যখন বিজিবিএস চলছে, নাবালিকাকে টোটোতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হলো, একদম কলকাতা শহরের খোদ বুকের উপরে। দেখুন, একাধিক জায়গায় মালদার হাঁসখালির ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে ডেকে অনলাইনে বললেন যে পুলিশের অপদার্থতার জন্য এই ঘটনা ঘটেছে। আমাকে বলতে দিন। আমি আপনাকে ধরিয়ে দিচ্ছি, মানে আপনি তো একদম খুঁজে পাচ্ছেন না, আপনি শুধুমাত্র পুলিশের প্রবল সার্থকতা দেখছেন। প্রবল দক্ষতার সাথেই পুলিশ কাজ করছে না, পুলিশের দক্ষতা বা তাদের মানে এফিসিয়েন্সি নিয়ে তো আমরা প্রশ্ন একবারও তুলছি না, একবারও তো তুলছি না। কোথাও কোনো যে নাবালিকা যদি ধর্ষিত হন, সেটা একটা দুর্ভাগ্যজনক কাজ, কিন্তু সেখানে দেখুন অপরাধ কোথায় হচ্ছে। আজকে যদি অর্জুন সিং এর বিরুদ্ধে এভিডেন্স থাকে যে অর্জুন সিং এবং এন্ড হিজ কোম্পানি গুলি চালাচ্ছে, তাহলে তো গ্রেফতার করে নিয়ে আসা উচিত ছিল। বারবার করে নোটিশ পাঠানো, তার মেলে জবাব দেওয়া, তার মানে এটা একটা অভিযোগ উঠে একবার নোটিশ দিচ্ছে, যদি নোটিশ দেওয়া হয়, না সেই অভিযোগটাকে তো ভেরিফাই করার দায়িত্ব কার? উনি যদি ক্লিন অভিযোগটাকে ভেরিফাই করার দায়িত্ব কার? পুলিশের।
সোজা উনি চলে যাবেন, গিয়ে বলবেন না ভাই আমি ওই সময় স্পটে ছিলাম না, আমি এই কাজটা করিনি। সেই জন্যই তো ওনাকে নোটিশটা দেওয়া হচ্ছে বারবার করে। দেখুন উনি পুলিশের কাছে না গিয়ে প্রেস করে বলছেন, তাতেই তো অত্যন্ত পরিষ্কার হয়ে যাচ্ছে ব্যাপারটা, এবং অত্যন্ত প্রভাবশালী যিনি টিভি চ্যানেলের সামনে আপনাদের এখানে বলছেন বারবার করে কথাটা। কোন সময় তাকে কতবার ট্রান্সফার করা হয়েছিল সেটা কথা নয়, তার হয়তো এফিসিয়েন্সি আছে এবং প্রত্যেকটা পুলিশ অফিসারই আমার মনে হয় দক্ষ। তবে হ্যাঁ, তাদের মধ্যে যে কিছু ভুল বা কোনো খারাপ লোক থাকবে না সেটা নিয়ে আমি বলছি না। সেই জন্যই তো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের পুরো পশ্চিমবঙ্গে আমরা যারা তার দিকে তাকিয়ে আছি, উনি বারবার করে বলছেন এদের চিহ্নিত করুন এবং চিহ্নিত করে এদের প্রত্যেককে শাস্তি দিন। এই ধরনের পুলিশ অফিসারকে আমরা কখনো চাই না। আমাদের কাজের অভিজ্ঞতা, আমাদের হাইকোর্টের অভিজ্ঞতা এরকম অনেক সময় ঘটে থাকে, কিন্তু বেশিরভাগ পুলিশ অফিসার তারা যে দক্ষতার সাথে কাজ করছেন, সেটা কলকাতা পুলিশ হোক এবং সেটা পশ্চিমবঙ্গ পুলিশ হোক, তার জন্য আমরা তাদের কুর্নিশ জানাই। একদমই, এবং সেই কারণের জন্য আজকে আবারও সেই প্রায় 11 বছর আগের পার্ক স্ট্রিট কাণ্ডের কথা মনে পড়ে গেল। তারপরে পুলিশ কর্তা কাকে কোথায় বদলি করা হয়েছিল এটা আমরা জানি, পুলিশ কর্তাদের বিরুদ্ধে কোথায় কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা আমরা খুব পরিষ্কার জানি। তো কাজেই আমার এখানে দীপ্তিমানদার কাছে যাওয়ার আগে একটা আমি বিরতি নেব, বিরতি নেওয়ার পর আবারও এই অনুষ্ঠানে আসবো, কারণ না একদম প্রথম শুরুতে যেটা বলা হয়েছিল যে বিরোধীদের মিথ্যা মামলায় কণ্ঠরোধ করা হচ্ছে এবং তাদের ফাঁসানো হচ্ছে, এটা নতুন কথা কি আছে? ইডি সিবিআই যেভাবে আমাদের দলের ওপরে হুমড়ি খেয়ে পড়েছে, তার থেকে তো এটা খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা কণ্ঠ জোরে চিৎকার করলে বা প্রতিবাদ করলেই তাদের তো ফাঁসানো হয়েই থাকে। এখানে আমরা প্রত্যেকবার বারবার করে দেখে যাচ্ছি, অর্জুনবাবু হয়তো সেই কথাটাই বলতে চেয়েছেন। যন্ত্র চলবে, ওরা করবে, ওতে আমার কোনো চিন্তা নেই। আমরা লড়তে জানি, আমরা বিজেপি করেছি, আমরা রামভক্ত সম্মান আছি, আমরা লড়ে নেব। আমাদেরকে বলা হয়েছে আপনি নাকি গুলি চালিয়েছেন, আমি বললাম আমার অত সময় খারাপ হয়নি কি আমাকে গুলি চালাতে হবে। আমি যেদিন থেকে আর্মস কিনেছি সেদিন থেকেই টেস্টিং ও ফায়ারিং করিনি, তো গুলি চালানো কথা তো বলো, তাহলে তো এর ইনভেস্টিগেশনের দরকার। যখনই ইনভেস্টিগেশন করবেন 30 ইয়ার্স উপরে লাইসেন্স আছে, জানেন তো আপনারা কীভাবে দলদাসে হয়ে কাজ করে এরা, ওই জন্য দিচ্ছি এসব নাটক করছে। আমরা যখন ওখানে পৌঁছই, আমার পাড়ার লোকেরা এখানে যারা ছিল, আমার সিকিউরিটি 2-3 জন ছিল, পৌঁছবার সময় ওখানে কোনো লোকই ছিল না। তাহলে কি করে গুলি চললো? গুলি তো পালাবার সময় ওরা চালাতে চালাতে বাজারে মেন রোডের উপরে গেল। যে মবটা পালাচ্ছে এরা কারা? এরা সব লুঙ্গি বাহিনী আর নমিতের আর সদ্দামের আর প্রেমের এতে পালাচ্ছিল, ওরা নিয়ে পালাচ্ছে। সবটা সময়ের উপরে আছে, উনি বলে দিলে আমি চলে যাব এরকম তো ব্যাপার নেই। স্বরাষ্ট্রমন্ত্রীকে কিছু জানিয়েছে? সব জায়গায় জানিয়ে দেওয়া হয়েছে। দীপ্তিমানদা, যেটা ঘটনা ঘটলো এই বিট্টু আর লিব্রার মধ্যে গন্ডগোল, তার গুলি লাগলো হচ্ছে সাদ্দামের পায়ে। আমার কথা হচ্ছে এই ঘটনার মধ্যে গন্ডগোল, এই কারখানার মেঘনা মিলের গন্ডগোল নিয়ে, সেখানে হঠাৎ করে অর্জুনের নাম ভাসিয়ে দিয়ে বা বলে একজন বিধায়ক কি মাইলেজ নিতে চাইলেন ঠিক যখন চারিদিকে 26-এর একটা সাজো সাজো রব চলছে? না, প্রথমে তোমাদেরকে অভিনন্দন জানাবো যে তোমরা তোমাদের অনুষ্ঠানটা অসাধারণ একটা ফ্রেম দিয়ে শুরু করেছো। প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে বাজাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী, আর ডান দিকে লাঠি হাতে দৌড়োদৌড়ি করছে একটা বিরাট অংশের মানুষ ভাটপাড়া। অসাধারণ প্রাণ ভরিয়ে দিচ্ছে, অসাধারণ ফ্রেম। আসলে একটা 64 AD-তে রোম যখন পুড়ছিল, নিরো তখন বেহালা বাজাচ্ছিল। 64 AD-টা অনেকদিন হয়ে গেছে, এখন হবে হচ্ছে পশ্চিমবঙ্গ যখন পুড়ছিল, দিদি তখন পিয়ানো বাজাচ্ছিলেন। এই নতুন এটা হতে চলেছে। আজ থেকে হয়তো 50 বছর পরে, 20 বছর পরে, 30 বছর পরে ইতিহাস এভাবেই লেখা হবে বলে আমার ধারণা। তোমাদের ওই জন্য ধন্যবাদ জানাই। এখন যে জিনিসগুলো দেখছিলাম, আমি স্টেটমেন্ট দেখলাম সোমনাথ শ্যামের, আমি তো বুঝতে পারছিলাম না উনি কি সিভিল ড্রেসে থাকা পুলিশ অফিসার। তারপরে দেখলাম না উনি বিধায়ক। তো বিধায়ক একদম পুলিশের মতন কথা বলছে আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ দেখিয়ে দেবো। আচ্ছা, বিধায়ক কি আজকাল তদন্ত কার্য ইনভলভ হচ্ছে নাকি? আমি বুঝতে পারছি না। পশ্চিমবঙ্গের তৃণমূলের রাজত্ব তো যা খুশি হতে পারে। উনি বলছেন সিসিটিভিতে দেখা গেছে, আমরা দেখেছি যে উনি গুলি চালাতে চালাতে গেছেন। তা এত বড় যদি সিসিটিভির প্রমাণ থাকে, তাহলে অর্জুন সিং কি করে বসে? অর্জুন সিংকে গ্রেপ্তার করুন। অর্জুন সিং এর সম্পর্কে গত
কয়েক বছর ধরে যেদিন থেকে তিনি বিজেপি এসছেন, মাঝখানে অবশ্যই তিনি তৃণমূল কংগ্রেসের মানে মিডিয়া দেখতে পাচ্ছে কিন্তু পুলিশ দেখতে পাচ্ছে না। ঘটনা তাই যে বারবার অভিযোগ করছে যে অর্জুন সিং এইগুলো করেছে, তো পুলিশ তোমাদের, প্রশাসন তোমাদের, স্থানীয় বিধায়ক তোমাদের, তোমরা কেন গ্রেপ্তার করেছে? একদম গ্রেপ্তার করতে পারছো না, একবারও গ্রেপ্তার করতে পারলো না অর্জুন সিং, একবারও প্রমাণ পেলো না বলে গ্রেপ্তার করতে পারলো না। তাহলে সুতরাং এই যে ঘটনাগুলো, এর আগে কিন্তু লালবাজার থেকে এমনকি সিআইডি থেকেও নোটিশ এসেছিল, প্রচুর নোটিশ এসছে, প্রচুর ভাবে হ্যাকেল করার চেষ্টা করা হয়েছে। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে, দেখো যে টাইমিং পিরিয়ডটায় অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের সঙ্গে অ্যাটাচ ছিলেন মাঝখানে, সেই পিরিয়ডটায় তার কাছে কোনো নোটিশ যায়, তার কাছে তাকে কোনো রকম ডিস্টারবেন্সও করেনি। মানে অর্থাৎ পরিষ্কার একটা বলে দেওয়া হচ্ছে সাইলেন্টলি যে তুমি আমার কাছে আসো, আমার কাছে এলে কোনো সমস্যা হবে না। তাহলে এই যে অর্জুন সিং এর নামটা করা, মানে যখন ঠিক এই বিধানসভা নির্বাচনের আগে, এর ফলে কি অর্জুন থেকে কি খানিকটা সিঁদুরে মেঘ দেখছে মানে তৃণমূল কংগ্রেস ব্যারাকপুর টেরিটরিতে আর কি? কারণ ওখানেও তো 7টা প্রায় বিধানসভা, সেটা শুধু 7খানা বিধানসভা। এটা শুধু অর্জুন সিং এর বিষয় না, যেখানে যেখানে যে বিজেপি বলো বা এখন বিজেপি সব থেকে প্রাসঙ্গিক বিরোধিতার রাজনীতি পশ্চিমবঙ্গে, যেখানে যেখানে আমাদের শক্তিশালী লিডাররা আছেন, সেখানে সেখানে তাদের বিরুদ্ধে পুলিশি অ্যাকশনের চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন রকম ষড়যন্ত্র করা হচ্ছে। আচ্ছা বলো তো, বিরোধী দলনেতা যিনি একজন পূর্ণমন্ত্রীর সমান নিরাপত্তা পান, পূর্ণমন্ত্রীর সমান মর্যাদা পান, তাকে পুলিশ ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করছে, তার হাতে মেরেছে, রক্তপাত হয়েছে। আচ্ছা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে। আচ্ছা আমাদের মানে আমি শুনেছি বিজেপির নিচু তলার মানে মন্ডল স্তরের কর্মীদের বিরুদ্ধেও একাধিক মামলা, একাধিক। শুধু তাই নয়, আমি একজনের নাম করব, সেই নামটা শুনলে সুকন্যা হয়তো চেঁচাতে পারে, রাকেশ সিং। 105খানা মামলা হয়েছিল বিজেপিতে থাকাকালে, 105টা মামলা হয়েছে। আচ্ছা ছেড়ে দিন মুকুল রায় আজকে অসুস্থ, মুকুল রায় যখন বিজেপিতে ছিলেন তার আগে কোনোদিন কোনো মামলা হয়নি তার বিরুদ্ধে। যখন বিজেপিতে এলেন, তার 4 বছর বিজেপিতে থাকাকালীন মুকুল রায়ের বিরুদ্ধে 99টা মামলা হয়েছে। তাহলে যে পলিটিক্যাল লিডার কিছু করতে পারে, যার মুভমেন্ট করার ক্ষমতা আছে, যার প্রশাসনকে নাড়া দেওয়ার ক্ষমতা আছে, যার সাধারণ মানুষের কাছে মিনিমাম গ্রহণযোগ্যতা আছে, তার বিরুদ্ধে তাকেই ঝামেলায় ফেলো, তার বিরুদ্ধে পুলিশ লেলি দাও। এটা সর্বত্র, সমস্ত জায়গায়, আচ্ছা সমস্ত জায়গায় এটাই হচ্ছে। এই মানে আপনি বলছেন এটা একটা পলিটিক্যাল প্রশাসনের স্টাইল, এটা অবশ্যই প্রশাসনের স্টাইল এই রাজত্বে। বেশ, আমি আসবো একটা বিরতি নেব, বিরতির পর ফিরে আমি সুকন্যা অবশ্যই আসবো। তার কারণ হচ্ছে একাধিক অভিযোগ, যেটা দীপ্তিমানদা বলছেন যে এটাই এখন প্রশাসনের স্টাইল, এবং প্রশাসন চলছে শাসক দলের অঙ্গুলি হেলনে, এবং এটাই তো ভয়ের। কারণ এই রাজ্যে যে 10 কোটি মানুষ থাকেন, সবাই যে তৃণমূল পন্থায় বিশ্বাসী তা তো নয়। এর মধ্যে একাধিক মানুষ রয়েছেন যারা রাজনীতিকে পছন্দই করেন না, একটা ভোট দিতে হয় তাই যান, আবার অনেকে ভোটই দেন না, আবার অনেকে বামেদেরকে দেন, অনেকে বিজেপিকে দেন। এখন সবাই আমাদের ভোট দেবে, সবাই আমাদের কথায় চলবে, আমাদের মতন করে চলবে, সেটা শাসক দল ভাবছে কেন? যেখানে আজকে লন্ডনে গিয়ে মহাত্মা গান্ধীর ছবির নিচে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, দীপ্তিমানদাও শুনুন, সুকন্যাও শুনুন, যে সংবিধান যেন রক্ষা হয়, অর্থাৎ সাংবিধানিক গণতন্ত্র পশ্চিমবঙ্গে তাহলে আছে, যেটা বিরোধীরা বলছে। এখন স্ক্রিনে আমি গৌরবকে অনুরোধ করব, কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী হলেও ওরাও মহাত্মা গান্ধীকে মানেন জাতির পিতা হিসাবে, আর সেখানেই মূর্তির পাদদেশে দাঁড়িয়ে সংবিধানকে রক্ষা করার আর্তি। এটা একেবারে যে সমস্ত মিডিয়া পার্টনাররা গেছেন সঙ্গে, আমরা তো যাইনি, কাজে আমাদের কাছে সেই ভিডিও ক্লিপসটা নেই, কিন্তু এখানে সংবিধান রক্ষা করা বা জাতির পিতাকে শ্রদ্ধা জানিয়েছেন। এখন আমার গৌরবের কাছে যাওয়ার আগে মনে হচ্ছে এমন একটা দিনে মমতা বন্দ্যোপাধ্যায় মহাত্মা গান্ধীর পাদদেশে দাঁড়িয়ে রয়েছে, সেই দিনই বিশেষ আদালতে সিবিআই বলছে যে নিয়োগ দুর্নীতিতে সমস্ত ওয়েমার্কশিট ট্যাম্পার করা, নষ্ট করা, পুড়িয়ে দেওয়া, ডেমলিশ করার কথা নাকি পার্থবাবুই বলেছিলেন। এবার আপনারা আমাকে বলতে পারেন না পার্থবাবুকে দল সাসপেন্ড করেছে, পার্থবাবুর সঙ্গে কোনো নেতা মেলেন না, কেউ বলেনও না যে পার্থবাবু একটা সময় দলের একটা বড় সম্পদ ছিলেন, বড় জায়গা দখল করেছিলেন, কেউ আজকাল বলে না। পার্থবাবু খানিকটা দূরে চলে গেছেন, ওই বসন্তের ঝরা পাতার মতো ঝরে গেছেন পার্থদা, দলের এখন সম্পদ নয়। কিন্তু মাথায় রাখুন 2022 সালে অরিন্দম দ্বারা ভালো জানবেন, পার্থবাবু গ্রেপ্তার হওয়ার 1 ঘন্টা আগে পর্যন্ত কোনো তৃণমূল নেতা পার্থবাবুর দিকে সন্দেহের চোখে দেখেননি, আঙুলও তোলেননি। আপনাদের মনে থাকবে ঠিক তার আগের দিন 21শে জুলাই, অর্থাৎ 2022 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মঞ্চে বসে 21শে জুলাইয়ের মঞ্চকে অলঙ্কৃত করেছিলেন এই পার্থ চট্টোপাধ্যায়। যেই পার্থ চট্টোপাধ্যায় আজ
নিয়োগ দুর্নীতির মূল কারিগর, মাথা বলা হচ্ছে। জামাইয়ের থেকে যে মানে পার্থ চট্টোপাধ্যায় জামাইয়ের থেকে যে মানে স্বীকারোক্তি পাওয়া যাচ্ছে, তারপরে পার্থদার বিরুদ্ধে আর মানে মাটি খুঁড়ে ইঁদুর খুঁজতে গিয়ে বড় কেউটে সাপ বেরোবে, এটা খুব স্বাভাবিকভাবে আমি মনে করছি। কিন্তু তার আগে আমি গৌরবের কাছে আসবো। গৌরব, এই পরিস্থিতিতে চূড়ান্তভাবে একটা সময় বামেরা, আজও বামেরা আক্রান্ত হন বিভিন্ন মঞ্চে, বামেদেরকে শূন্য টূন্য ইত্যাদি বলা হয়। আমি জানি সেগুলো হয়তো খানিকটা ধাতে সয়ে গেছে তোমাদের। বামেদের বিরুদ্ধেও এক সময় হয়েছে, এখন বিজেপির বিরুদ্ধে তুমুলভাবে হয় যে কেউ কোথাও আওয়াজ তুললেই তাকে জেলে ভরো। মানে এই যে জেল ভরো যে প্রসিজিয়ারের মধ্যে দিয়ে তৃণমূল যাচ্ছে, আর অন্যদিকে একাধিক দুর্নীতি, তারও একটা লম্বা তালিকা যদি তৈরি করো। আমাদের, তুমি জানো যে তুমি আমাদের প্রথম দিককার গেস্ট, আমরা বেলাগাম দুর্নীতি প্রায় 4 বছর ধরে করছি, একের পর এক দুর্নীতি, একের পর এক দুর্নীতি। তা গৌরব, সেটাকে কিভাবে দেখছো তুমি? প্রথম কথা হচ্ছে আপনি একটা ছবি দেখালেন না মহাত্মা গান্ধীর মানে মূর্তির ছবিটা আরেকবার একটু দেখাই আমরা, পাদদেশে ছবি না দেখিয়ে পাদদেশে দাঁড়িয়ে তিনি সংবিধান রক্ষার কথা বলছেন। আসলে উনার মতন প্যাথোলজিক্যাল লায়ার পশ্চিমবাংলায় মানে সৃষ্টি হয়েছে কিনা আমার জানা নেই। আমার জন্মের আগে কে ছিলেন আমার বলার দরকার নেই, কিন্তু আমি যখন থেকে দেখছি ওনার মতন এরকম মিথ্যেবাদী আর নেই। একজন মহিলা, তিনি তৃণমূল কংগ্রেসের তৎকালীন নেতা, এখন তিনি মুখ্যমন্ত্রী, হাতে সংবিধান নিয়ে বিধানসভা ভাঙতে গেছিলেন। তিনি কি সংবিধান রক্ষা করবেন? আপনি বলছিলেন এইখানে, সুকন্যা দেবী বলছিলেন কি হাইকোর্ট টাইকোর্টের কথা। এই যে আপনি বললেন না নিয়োগ দুর্নীতি, এ তো প্রত্যেক দিন হাইকোর্টে গিয়ে সরকার চত্থাপ্পড় খাচ্ছে। প্রত্যেক দিন কোনো না কোনো বেঞ্চে যাচ্ছে, প্রত্যেক দিন চত্থাপ্পড় খাচ্ছে। কখনো জাস্টিস ঘোষের বেঞ্চে, কখনো হচ্ছে যে আজকে এই মিটিং মিছিল নিয়ে। আচ্ছা, একটা সরকার, একটা রাজনৈতিক দল, তারা একটা মিটিং মিছিল করবে, এখানে সরকারের বাধা দেওয়ার কি প্রয়োজন আছে? কোনো প্রয়োজন আছে কি? মিটিং মিছিল করলে করবে, কোনো অসুবিধা নেই। এটা তো বিরোধীদের ভালো ভাবা উচিত যে তাদের এই প্রতিবাদ প্রতিরোধ কর্মসূচিকে ভয় পাচ্ছে সরকার। এখন সরকার ভয় পাচ্ছে কি পাচ্ছে না আমার জানার দরকার নেই, কিন্তু আপনাদের যে আজকের বিষয়বস্তু, যে পুলিশের এই যে একটা নিষ্ক্রিয়তা, আপনি বলুন তো, অতি সক্রিয়তা নিষ্ক্রিয়তা, আপনি বলুন তো, তৃণমূল কংগ্রেসের একজন জেলা সভাপতি, তিনি একজন জেলা সভাপতি, তিনি এ রাজ্যের বুকে জেট সিকিউরিটির নিরাপত্তা পান। আর আপনি রাস্তায় যেতে গেলে কি নিরাপত্তা আছে? আপনার আমার বাড়ির ছেলেটার বা মেয়েটার কোনো নিরাপত্তা আছে কি? তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতির জেট সিকিউরিটি নিরাপত্তা আছে। সেই জেট সিকিউরিটি নিরাপত্তা নিয়ে একজন জেলা সভাপতি তিনি পুলিশকে চমকাচ্ছেন, 8 ঘন্টা সময় দিলাম, নাহলে আমাদের ছেলেরা ঢুকে যাবে। সেই জেলা সভাপতি তিনি জেলের বাইরে থাকার তার উচিত। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তার একটা বক্তব্য তিনি হচ্ছে যে দেখেছেন। আজকে আপনি পুলিশের কথা, অতি সক্রিয়তা নিষ্ক্রিয়তার কথা বলছিলেন। আজকে ভাবুন তো, দরকার নেই তিনি সিপিএম, কংগ্রেস, বিজেপির নেতাদের ছেড়ে দিন। আরে দাদা, আপনার কাউন্সিলর, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, কলকাতা শহরের বুকে কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে যাচ্ছে, মারতে যাচ্ছে। আপনার কাউন্সিলর এই পানিহাটি, আমাদের পানিহাটি পৌরসভার অনুপম দত্ত, তিনি গুলি খাচ্ছেন বাড়ির সামনে, খুন হলেন। আপনার দলের নেতা ওই নৈহাটিতে সনদ দে বলে যে বিধায়ক, তার একদম ডান দিকের লোক, তিনি প্রকাশ্য রাস্তায় গুলি খাচ্ছেন। আপনার দলের নেতা, তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তিনি বলছেন তার প্রাণ সংশয় হতে পারে। তাহলে রাজ্যের পুলিশ মন্ত্রী, রাজ্যের যে ইন্টেলিজেন্স কোথায় গিয়ে পৌঁছেছে? আজকে দাঁড়িয়ে হচ্ছে যে এখানে অরিন্দমদা বলছিলেন যে ব্যারাকপুর কমিশনারেটের কথা। আমি এই অরিন্দমদা বলার সময় একটুখানি হচ্ছে যে ইউটিউব দেখছিলাম, সেখানে দাঁড়িয়ে এই যে অর্জুন সিংয়ের কথা হচ্ছিল। অর্জুন সিং তৃণমূল, অর্জুন সিং বিজেপি, অর্জুন সিং বিজেপি, আবার তৃণমূল, আবার বিজেপি। কিন্তু অর্জুন সিং যখন হচ্ছে যে তৃণমূল থেকে বিজেপি যাচ্ছেন, তখন বলছেন যে আমি নিঃশ্বাস নিতে পারছি না তৃণমূলের অভ্যন্তরে, তাই আমি নিঃশ্বাস নেওয়ার জন্য বিজেপিতে যাচ্ছি। আবার অর্জুন সিং যখন বিজেপি থেকে তৃণমূলে আসছেন, তখন তিনি সাংসদ, স্ট্যান্ডিং এমপি, তিনি বলছেন যে ওই বিজেপি জুট নিয়ে কিছু করছে না, তাই আমি হচ্ছে যে তৃণমূলে চললাম। গিয়ে অভিষেক ব্যানার্জি উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন। আর অর্জুনের বিরুদ্ধে যারা আজকে অভিযোগ করছেন, এই শ্যাম, সোমনাথ থেকে শুরু করে কিসব সুবোধ অধিকারী আছে ওখানকার সব, তারা তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন। আপনি কি বুঝবেন? যে এই যে জুট মিল নিয়ে ঘটনা, আপনি আসল কথাটা বলুন। জুট মিলের দখলদারি নিয়ে ঘটনা, দখলদারিটা কার হাতে থাকবে? এই যে মুটে মজদুর যারা ওখানে গরিব মানুষ, তারা যারা কাজ করেন, রেগুলার পে ওয়ার্কার, তাদের যে পে, সেইগুলো কোথায় যাবে? কার
হচ্ছে যে হাতে আসবে, তৃণমূলের শ্যাম সোমনাথের হাতে, না অর্জুনের হাতে, না পার্থ ভৌমিকের হাতে, না হচ্ছে যে ওই সুবোধ অধিকারী কি সব আছে? আরে এই অর্জুনের বিরুদ্ধেই তো তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন যে নোয়াপাড়ার তৃণমূলের নেতা তিনি মারা গেছেন, সেই বিকাশ বসু তার খুনের মূল অভিযুক্ত হচ্ছে যে অর্জুন সিং। আসলে অর্জুন যখন তৃণমূলে ছিল তার বিরুদ্ধে রাজ্যের সরকার কোনো রকম কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। অর্জুন যখন বিজেপিতে গেছে তখন তার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নিয়েছে, আবার অর্জুন যখন তৃণমূলে গেছে তখন পুলিশ চুপ, আবার অর্জুন এখন বিজেপিতে, তখন পুলিশের ওখানে অতি সক্রিয়তা। মানে খুব অবশ্য বোঝা যাচ্ছে যে বিরোধী দলে থাকলে তার মুখ খোলার কোনো জায়গা, বিরোধী দলে থাকলে মুখ খোলার কোনো জায়গা নেই, এটা তো এক। আবার উল্টো দিকে বিজেপিরও তাই। আপনি ভাবুন যে শুভেন্দু অধিকারীর নারদার ভিডিও, শুভেন্দু অধিকারী যেদিনকে বিজেপিতে চলে গেলেন সেদিনকে শুভেন্দু অধিকারীর নারদার ভিডিও উড়িয়ে দেওয়া হলো ইউটিউব থেকে, আপনি খুঁজে পাবেন না, বিজেপির অফিস থেকেই উড়ে গেল। আসলে হচ্ছে যে এখানে অ্যাট এনি কস্ট ক্ষমতা দখল করো, মানুষের অবস্থা কেউ নিয়ে ভাবছেন? আজকে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একাধারে পুলিশ মন্ত্রী, তার উচিত ছিল না যে পুলিশকে হচ্ছে যে কড়া নির্দেশ দেওয়া? তিনি নাকি কড়া নির্দেশ দিচ্ছেন। আরে আপনার মেয়র, কলকাতার মেয়র, তিনি জেল থেকে বেরোনোর পর তিনি মুখ্যমন্ত্রীর নাম মুখে নিচ্ছেন না, তিনি নিচ্ছেন বিরোধী দলের সিপিআইএম এর নেতাদের নাম, যে ওরা চেনে আমি কিরকম লোক। তাহলে এর থেকেই বোঝা যায় রাজ্যের সরকার, রাজ্যের শাসক দল তার অবস্থা কি দাঁড়িয়েছে। অসাধারণ গৌরব বলেছে, ব্যারাকপুরের দখলদারি অর্জুনের হাতে। আচ্ছা, সেই জন্যই কি অর্জুনকে ভয় পাওয়া? আচ্ছা, উল্টো করে যদি ধরি তাহলে কি শাসক দল অর্জুনকে খানিকটা ভয় দেখিয়ে অর্জুনকে আবার তৃণমূলে নিতে চাইছে? এরকমটা হতে পারে কি? আমি কেন বলছি, সুকন্যা হাসছেন আমার কথা শুনে, কিন্তু কয়েকদিন আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চিৎকার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে দুজন বেঈমানকে উনি শনাক্ত করেছেন, তার মধ্যে শুভেন্দু মুকুলের নাম থাকলেও অর্জুনের নাম নেই। তো কাজে অর্জুনে আবার সম্ভাবনা, প্রসপেরিটি দেখছে হয়তো বা তৃণমূল কংগ্রেস। সুকন্যা, এই হচ্ছে এক গেল। আর আপনি বলার পর প্রত্যেকেই রাজ্য সরকারের ব্যভিচার নিয়ে বললেন, মুখ খুলতে পারছেন না, মিটিং মিছিল করতে পারছেন। আপনি জানেন যে একের পর এক মামলা কোর্টে হয়, যেখানে রীতিমতো অনুমতি নিয়ে তাদের সভা করতে হয়, বাম হোক বিজেপি হোক। কংগ্রেসের প্রতি আপনারা হয়তো একটু সফট কর্নার আছে। দেখুন, যেখানে একটা বিধানসভা, তার মধ্যেই আমরা যে বিরোধী দলনেতাদের হই হট্টগোল, ধর্না, চিৎকার, চেঁচামেচি, একটা বিশৃঙ্খলা দেখছি, এখানে কয়েক হাজার লোকের মিটিং মিছিলে তো এরকম ধরনের ঘটনা প্রায় ঘটেই থাকে। আমরা নবান্ন অভিযান থেকে শুরু করে সব কিছুই দেখলাম। সেই জন্য পুলিশ কখনো চট করে ওনাদের পারমিশন দিতে চান না। এই ধরনের আন্দোলন করে জিতে আসা একটা দল, মমতা বন্দ্যোপাধ্যায় তো বিরোধী রাজনীতি করে বিখ্যাত শাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। আমি বলবো না, আপনি বলবেন না। আমার কথা হচ্ছে আপনারা তো মিটিং মিছিল থেকে ভয় পাচ্ছেন কেন? আমি সেটা ভয় পাবো, আমরা বিশৃঙ্খলাটার ভয় পাই। আমরা শান্তিপূর্ণভাবে কেন হবে? তার জন্য পুলিশ আছে। কেন হবে সেটা তো উনি বলতে পারবেন। তার জন্য পুলিশ আছে, পুলিশ ডান্ডা মারবে বিশৃঙ্খল করলে, কেন সৃষ্টি করেন? মারলেও দোষ, বকলেও দোষ, তাতেও খুব অসুবিধা, তাতেও ওনারা কোর্টে যাবেন, কোর্টে ওনারা যেতেই পারেন। আশ্চর্য বিষয়, এটা তো ব্যর্থতার কথা না, এটা তো ব্যর্থতার কথা। সেই কন্ডিশন মেনে যদি ওনারা দাঁড়ান, সেই কন্ডিশন সময় খুব কম, সবার কাছে একবার করে যেতে হবে। ওনাদের মধ্যেই তো অনেকে বলছেন যে ওনারা পুলিশের এফিসিয়েন্সি। আচ্ছা, এক মিনিট, অরিন্দমদা আপনি আমাকে বলুন যে না পুলিশের তো এটা দায়িত্ব, সেটার দায়িত্ব এই জন্য তো পুলিশকে আর্মড ফোর্স বলা হয়। লঙ্কাকাণ্ড বাড়াবেন সেটা তো ওনারা বলতে পারবেন। মানুষকে আসল জিনিসটা বুঝতে দিন। আজকে বিরোধীরা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করবে বলে এটা আগে থেকেই প্রেডিক্ট করে নিয়ে একটা প্রেডিকশন করে কি না। অরিন্দম দা বলুক একটু, আমি সবার সময় দেবো, আমি সবাইকে 1 মিনিট করে দেবো। সুকন্যা প্লিজ। পুলিশ ডাকলে আমরা এটা কি কথা? অরিন্দম দা, প্রথম কথা, নোটিশ দেওয়াটা কোনো অপরাধ নয়, নোটিশ দিতেই পারে, কিন্তু দেখতে হবে কারণটা কি। আপনারা যে আজকে মুখ্যমন্ত্রী কথা বলছেন, আমি জানি না, আমি লন্ডনে থাকতে ব্রিস্টল ইউনিভার্সিটিতে গেছিলাম, তার পাশেই হচ্ছে রাজা রামমোহনের। কেন? উনি সতীদাহ প্রথা, নারীর অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য ইংল্যান্ড ওই স্ট্যাচুটা বসিয়েছিল। আমি হয়তো বিশ্বাস করব যে আগামী দিনে 2-1 দিনের মধ্যে হয়তো কেউ ওখানে গিয়ে স্যালুট করে আসবেন। এবার আপনাকে বলি, আচ্ছা আপনি দেবাশিসবাবু বলুন তো, জিরো টলারেন্স আমাদের সব ডিস্ট্রিক্টের সমস্ত স্টেটে ডিক্লেয়ার করা হয়েছে। আপনি দেখবেন ওয়েস্ট বেঙ্গল করে বিভিন্ন জায়গায়। আপনাকে একটা বলি, এ পলিসি অফ গিভিং দ্য মোস্ট সিভিয়ার পানিশমেন্ট টু এভরি পার্সন অফ ইন্ডিয়া হু কমিটস এ ক্রাইম অফ অর ব্রেক্স। কিন্তু শেষ প্লিজ 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 ভেরি ভাইটাল, আপনি ভাইটাল শেষ করে দিচ্ছি। একটা স্টেটে
3 বছরের মধ্যে 15 জন আইপিএসকে আজকে সাসপেন্ড করেছে। একটা স্টেটে 8 বছরে 11 থেকে 12 জন আইএস অফিসারকে সাসপেন্ড করেছে, ইনক্লুডিং কেন বলছেন? আমি বলছি কেন এই আইএস আইপিএস যারা কিন্তু আজকে পুলিশকে গাইড করে সেটা হচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ। আপনি গিভ অ্যান এক্সাম্পল, আজকে যে পুলিশের যে অধোগতিটা আপনারা দেখতে পাচ্ছেন, কিছু কিছু ক্ষেত্রে কজন আইপিএস অফিসার আইএস অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। অতএব এই ক্ষেত্রে আমি মনে করে থাকি যে নিউট্রালি যদি আজকে অ্যাকশন নেওয়া না হয়, রুট যদি আজকে না করা হয়, তাহলে আপনি আমি চিরকালই দীপ্তিমানরা বিরোধীরা গন্ডগোল করবে এরকম একটা পারসেপশনের থেকে পুলিশ অনুমতি দেয় না। এটা বিরোধীদের লজ্জা, মানে বিরোধীরা কোথাও যাওয়া মানেই সেখানে গন্ডগোল বিশৃঙ্খলতা হবে। কথা হচ্ছে যে বিরোধীদের বক্তব্য শাসক শুনতেই চায়। প্রথম কথা হচ্ছে যে বিরোধীদের যে বক্তব্য না আরে মাঝখানে আমি ওনাকে একটু বলতে দিন। হ্যাঁ, বিরোধীদের বক্তব্য শাসক শুনতে ভয় পায়, আর ভয় পায় বলেই এই যে প্রত্যেকটা জায়গায় আজকে যে কোনো মিটিং, একটা জেলা স্তর হোক, ব্লক স্তর হোক বা রাজ্য স্তর হোক, যে কোনো জায়গায় মিটিং সমস্ত জায়গায় কোর্টের অনুমতি নিয়ে করতে হচ্ছে। আচ্ছা, আজকে যে মোথাবাড়িতে যে ঘটনাটা হলো, সেখানে আমরা চূড়ান্ত বিশৃঙ্খলতার পুলিশের প্রশাসন ব্যর্থ ছিল। গৌরব, একদম তাই, একদম তাই, এক মিনিটে শেষ করব। অত্যন্ত দুঃখজনক ঘটনা মালদার মোথাবাড়ি। তৃণমূল কংগ্রেসের নেতাদের নিরাপত্তা দেওয়া ছাড়া আর কোনো কাজ ঠিকভাবে করে একদম। গৌরব, বিরোধী দল নয় বিশৃঙ্খলা করতে পারবে। আচ্ছা, আপনি বলুন তো, ডাক্তাররা লালবাজারে গেছিল কিসের জন্য? বিশৃঙ্খলা তৈরি করবার জন্য। তা তাদেরকে ওই শিকল দিয়ে, ওই লোহার বর্ম দিয়ে আটকানোর কি প্রয়োজন ছিল? সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আজকে আর হাতে একেবারে সময় নেই, আজকে একেবারে আর সময় নেই। প্লিজ প্লিজ প্লিজ, আর নেই স্ক্রিনে, বা চুপ করতে হবে সবাইকে। কিন্তু একজন আইনজীবী হয়ে সুকন্যা একের পর একবার বলে গেলেন ইডি সিবিআই লাগাচ্ছে, ইডি সিবিআই দিচ্ছে, ইডি সিবিআই করে আমাদের নাস্তানুবুদ করে দিচ্ছে। একজন আইনজীবী হিসাবে তিনি কি জানেন না যে একটা ইডি সিবিআইও সরাসরি কেন্দ্র থেকে হয়নি, প্রত্যেকটা কোর্টের নির্দেশে হয়েছে। সব কিছু জেনেও সবার সামনে মিথ্যাচার করে, এটাকে একটা স্টাইল বলে মনে করেন তৃণমূলীরা। বেশ, কোনো জায়গায় ইডি সিবিআই কেন্দ্র সরকার দেয়নি। বেশ, আজকে এখানে আমরা শেষ করব। তার মানে কেন্দ্র সরকারের সমালোচনার সাথে সাথে আপনি একজন আইনজীবী হয়ে আপনি জুডিশিয়ালকে নিন্দা করছেন, আপনি আপনার বিচারপতিদেরকে নিন্দা করছেন। লজ্জা করা উচিত, এটা লজ্জা করা উচিত। না 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 না, আজকে এখানে শেষ করব। সুকন্যা, দীপ্তিমানদা, গৌরব এবং অরিন্দম দা সবাইকে ধন্যবাদ জানাবো। সঙ্গে এতক্ষণ যারা হল্লাবল দেখছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাবো। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। অবশ্যই পরবর্তী যে অনুষ্ঠান খবর দেখবার জন্য নজর রাখুন ক্যালকাটা নিউজে। নমস্কার।